আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দল গঠনের হিড়িক পড়েছে। ইসির নিবন্ধিত দল ৫১টি, নতুন আবেদন করেছে ১৪৭টি দল। তবে এদের বেশিরভাগেরই রাজনৈতিক কার্যক্রম দৃশ্যমান নয়, মেলেনি দলীয় কার্যালয়ের হদিস। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী লীগের মেয়াদের মতো ভুইফোর দল নিবন্ধন পেলে ভোটের পরিবেশ নষ্ট হবে। অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন, তবে সেটি হতে হবে মানসম্পন্ন রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণে। এ বিষয়ে ইসিকে অনেক সতর্ক থাকার পরামর্শ। আতিকা রহমানের ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব আজ। আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে রাজনৈতিক দল। নির্বাচন কমিশনে নিবন্ধন পেতে আবেদন করেছে ১৪৭টি রাজনৈতিক দল। আওয়ামী লীগ সরকার পতনের পর বেশ কয়েকটি রাজনৈতিক দল গঠন হয়েছে, যাদের বেশিরভাগের নিজস্ব কার্যালয় নেই তেমন নেতাকর্মী। রাজধানীর বনানীর ৮ নম্বর সড়কে জনতার দলের কার্যালয়ে গিয়ে দেখা গেল একটি আবাসিক ভবন। দলীয় কোনো সাইনবোর্ড নেই। বাড়ির কেয়ারটেকার জানালেন, রাজনৈতিক দলের কোনো অফিস নেই সেখানে। যারা আসে তাদের কি এই বিল্ডিং এ ফ্ল্যাট আছে কোনো? হ্যাঁ আছে। আচ্ছা, উনি কি করে? ব্যবসা বাণিজ্য আছে নাকি তা আমি কইতে পারি না। এখানে আপাতত কয়েকদিনের জন্য পড়ছে, অন্য জায়গায় অফিস করবে, এই আলোচনাটাই শুনছি। সেগুনবাগিচায় গিয়ে দেখা গেল সংস্কারবাদী পার্টির একটি ছোট্ট কার্যালয়। দলের এক নেতা জানালেন, জুলাই অভ্যুত্থানের পর তারা দল গঠন করেছেন। ৩০০ আসনে তারা নির্বাচন করবেন। ২০২৪ সালের ১৯ জুলাই থেকে কার্যক্রম চলমান। ১৯ জুলাই আমরা দলটাকে প্রতিষ্ঠা করেছি, ১৫ নভেম্বর আত্মপ্রকাশ করেছি। এই দলের ৫৭০ সদস্য বিশিষ্ট ৫ বছর মেয়াদী স্থায়ী কমিটি রয়েছে। কমিশনে খোঁজ নিয়ে জানা গেছে, বেশিরভাগ দল নিবন্ধনের শর্ত পূরণে প্রয়োজনীয় নথি জমা দেয়নি। কেন্দ্রীয় কার্যালয়, গঠনতন্ত্র ও পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি এবং জেলা উপজেলার কমিটি নেই এমন দলগুলো হলো সর্বস্বেচ্ছা উন্নয়ন দল, কোয়ালিশন ন্যাশনাল পার্টি, জাস্টিস ফর হিউম্যানিটি, বিজেডি, বাংলাদেশ বেকার সমাজ, লেবার পার্টি, নাকফুল পার্টি, বাংলাদেশ সলিউশন পার্টি, সংগ্রামী ভোটার পার্টি, জনপ্রিয় পার্টি সহ ৪৮টি দল। ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের মুখ্য পরিচালক বললেন, বিগত ৩টি সংসদ নির্বাচনে অংশ নেয়া দলের মতো নাম সর্বস্ব দল এবার ভোটে যাতে অংশ নিতে না পারে সে বিষয়ে ইসির সজাগ থাকতে হবে। কেন্দ্রীয় অফিস না থাকে, একই সঙ্গে এই যে জেলা এবং উপজেলা পর্যায়ে যত সংখ্যক অফিস থাকার কথা, যদি এগুলো না থাকে তাহলে কিন্তু তারা আলটিমেটলি নিবন্ধন পাবে না। অতীত দেখেছি যে ছোট ছোট পলিটিক্যাল পার্টি অনেকেই এক পার্টি ফর্ম করেন, বড় পার্টির সঙ্গে এক ধরনের অ্যালায়েন্স করে যদি একটা বা দুইটা এমপি পদ নিয়ে নিতে পারে ওই বড় দলের প্রতীক নিয়ে, তাহলে সে গেনার হয়ে যায়। সো এই জিনিসটাকে বন্ধ করতে হবে। সত্যিকার অর্থে যোগ্য প্রতিদ্বন্দ্বিতা করার মতো দল অংশ না নিলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। যে কমিশন এই কাজগুলোর সঙ্গে জড়িত ছিল তারাও কিন্তু এক ধরনের শিক্ষা পেয়েছে। ইভেন কি যে পলিটিক্যাল পার্টি নিবন্ধন নিয়েছিল তারাও কিন্তু এক ধরনের শিক্ষা পেয়েছে, অনেকে জেলে আছে। কাজেই আমার কাছে মনে হয় না যে ভবিষ্যতে কোনো নির্বাচন কমিশন ওইরকম ভুল আর করবে। রাজনৈতিক দল নিবন্ধন আইন সংশোধন করার দাবি জানান এই নির্বাচন বিশেষজ্ঞ। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। মব সন্ত্রাস বন্ধ না করতে পারলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বক্তারা। যারা আইন প্রয়োগের দায়িত্বে, তারা যদি আইনের ব্যত্যয় ঘটায় তাদের শাস্তির বিধান প্রত্যেক আইনে থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, ঐকমত্যের কমিশনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু সাইবার আইন নিয়ে কথা হচ্ছে না। আর নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, বাড়ি ভাঙার কালচার থাকলে দেশে গণতন্ত্র ফিরে আসবে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ কতটুকু সুরক্ষা দেয় শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তারা। ভালো নির্বাচন করতে পারাও একটা বড় সংস্কার। ৩টা টার্ম দেশে নির্বাচনের নামে যা হয়েছে, মানুষের সামনে মুখ দেখানো যায় না। বিভিন্ন জায়গায় যেই ধরনের মবক্রেসি চলছে, এটা বন্ধ করতে না পারলে সুষ্ঠু নির্বাচন হবে কীরকম করে? যে বাংলাদেশে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কর্মকাণ্ড চলছে সেটা হলো ঐকমত্য কমিশনের। ওখানে যা হচ্ছে তার মাধ্যমে রাষ্ট্রের জনগণের বিরাট পরিবর্তন হবে। কিন্তু এখানে যে বক্তারা বললেন যে যাদের পরিবর্তন হওয়ার কথা তারাই তো নিরাপদে থাকতে পারবে না যদি আইন এরকমই থেকে যায়।
জামাত যেন-তেন নির্বাচন চায় না বলে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে সকাল 7:15টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুরার বাজারে পথসভায় তিনি এসব কথা বলেন। আগামীতে যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি নির্বাচন নিয়ে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। কুমিল্লা মহানগরীর আমির কাজী তিন মোহাম্মদের সভাপতিত্বে মহানগরীর সেক্রেটারি মাহবুবুর রহমানের পরিচালনা পথসভায় বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম সহ অন্যরা। ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগামী নির্বাচন সুষ্ঠু আর পর সেটা নির্ভর করবে। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে যে অপকল্প আর উৎপাত আমরা লক্ষ্য করছি, আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো সাবধান হন, নিজেদেরকে সামলা। এদিকে জুলাই আগস্টে হত্যাকাণ্ডের বিচার ও সংস্কারের পরেই নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে বগুড়ায় পর্যটন মোটরে জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও যেসব পুলিশ ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে তাদের বিচার হতে হবে। পরে জুলাই পদযাত্রা শুরু করেন তিনি। বগুড়া হয়ে নওগাঁয় গিয়ে শেষ হবে আজকের পদযাত্রা। জুলাই গণঅভ্যুত্থানের আমাদের যত ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি, যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি। এই বাংলার মাটিতেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগ এবং যে সকল পুলিশরা গুলি চালায় আমাদের ভাইদের মারছে, বোনদের মারছে, আমরা তার বিচার নিশ্চিত করব। বিচার, সংস্কার, তারপরেই নির্বাচন। দর্শক, জাতীয় নাগরিক পার্টির পদযাত্রার খবর সংগ্রহ করতে সঙ্গে আছেন সহকর্মী শাহাদাত জামান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। শাহাদাত, এনসিপির আজ কি কর্মসূচি ছিল জানাবেন? আপনি হয়তো জানেন যে গত 1 জুলাই থেকে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু 1 মাস ব্যাপী কিন্তু এনসিপি কর্মসূচি নিয়েছে। তারা এই 1 মাস কিন্তু সারা বাংলাদেশের গ্রাম অঞ্চল পর্যন্ত শুরু করে কিন্তু তারা জুলাই পদযাত্রা করবেন এবং পথসভা করবেন। তারই অংশ হিসেবে কিন্তু আজকে বগুড়ায় কিন্তু জুলাই পদযাত্রা হয়েছে। আপনি হয়তো জানেন যে গত 1 জুলাই থেকে কিন্তু রংপুর বিভাগীয় যে পদযাত্রায় রংপুর বিভাগীয় জুলাই পদযাত্রা শুরু হয়েছে এবং আজ থেকে কিন্তু শুরু হলো রাজশাহী বিভাগীয় পথসভা। এবং এই রাজশাহী বিভাগীয় যে পথসভা এবং পদযাত্রা, সে পদযাত্রা কিন্তু বগুড়ার মাধ্যমে কিন্তু উদ্বোধন হলো। আমরা আজ সকাল থেকেই কিন্তু এই জুলাই পদযাত্রার সাথে রয়েছে এবং সকালে কিন্তু বগুড়া পর্যটন মোটেলে কিন্তু এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু গত জুলাই আন্দোলনে নিহত, আহত এবং নিখোঁজ পরিবারের সদস্যদের সাথে কিন্তু তারা কথা বলেছেন এবং তারা তাদের খোঁজ খবর নিয়েছেন। তারপরেই কিন্তু দুপুর 12টার দিকে কিন্তু বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে কিন্তু পদযাত্রা শুরু হয়েছে এবং 7 মাথায় কিন্তু পথসভা হয়েছে। আপনাকে জানাই রাখি যে এই পথসভায় কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু এখানে বক্তব্য রেখেছেন। তার মধ্যে কিন্তু আমরা দেখেছি যে কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ রয়েছেন, কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্ত শারমিন, সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল এবং মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ, ডাক্তার তাসনিম জারা সহ বেশ কিছু তারা কিন্তু এখানে বক্তব্য দিয়েছেন। তারা কিছুক্ষণ আগেই কিন্তু এই পথসভা কিন্তু তারা শেষ করেছেন এবং তারা কিন্তু জয়পুরহাট এবং নওগাঁর উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছেন। এই ছিল বগুড়া থেকে জুলাই আন্দোলনের পথসভা নিয়ে সর্বশেষ। শাহাদাত, আপনাকে ধন্যবাদ।
শুধু শেখ হাসিনা নয়, জুলাই হত্যাকাণ্ডের দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অপরাধ প্রমাণ হওয়া ব্যক্তিরা কেউ আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলেও জানালেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয় নিয়ে ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী বলেন, জুলাই আন্দোলনের মতো পরিস্থিতি যেন তৈরি না হয় সে বিষয়ে ভবিষ্যতে যারা ক্ষমতা আসবেন তাদের সতর্ক থাকতে হবে। বিতর্কে অংশ নেয় শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন, একটি সংগঠনেরও বিচার করার সুযোগ আছে। ফ্যাসিস্ট সরকার মানুষ হত্যা করেছেন, খুন করেছেন, গুম করেছেন এবং সেই সরকারের যে রাজনৈতিক সংগঠন তার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। আইনে বলা হচ্ছে সেই সংগঠনেরও বিচার করার ক্ষমতা আছে। সেই সংগঠনও বিচারের মুখোমুখি হলে আইন যা তার স্বাভাবিক গতিতে যে পরিণতি হবে সেই পরিণতি তাকেও ভোগ করতে হবে। জুলাই চেতনাকে ধারণ করে আপনারা এমন একটিভাবে এদের বিচারের দাবি তুলুন, যে বিচারের দাবি তুললে বিচার সংশ্লিষ্ট সকলেই যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করবেন। ফ্যাসিস্ট রেজিমের নেতৃত্ব প্রদানকারী শেখ হাসিনা তার বিচারের দাবি ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে করছি। যার আদেশে বাংলাদেশের জুলাই বিপ্লবের সময় প্রত্যেকটি হত্যাকাণ্ড ঘটেছিল, যার আদেশে পুলিশ, যার আদেশে ছাত্রলীগ, যার আদেশে আওয়ামী লীগ এই নিরস্ত্র ছাত্র জনতার উপরে ঝাঁপিয়ে পড়েছিল। বিগত সময়ে গণমাধ্যম অনেক বেশি সরকার নিয়ন্ত্রিত ছিল, যে অবস্থার পরিবর্তনে সরকার ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করেছে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। সকালে দ্য ডেইলি স্টার ভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজিসি আয়োজিত গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনায় এই কথা বলেন তিনি। বলেন, শুধু আইন করে নয়, অনেকভাবেই গণমাধ্যমের স্বাধীনতা ক্ষুণ্ণ করা হয়েছিল। বর্তমান সরকার সংবাদ প্রকাশের জন্য গোয়েন্দা সংস্থার ফোন বা হুমকি দিয়ে সংবাদ প্রচার বন্ধ করার বিপক্ষে। এ সময় সংবাদের যথাযথ মান রক্ষায় সংবাদকর্মীদের ন্যূনতম বেতন 30,000 করার সুপারিশ করেন প্রেস সচিব। সভায় অংশ নেওয়া সাংবাদিক নেতারা এই সময় কমিশনের প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। ওয়েস বোর্ড আছে বা গণমাধ্যমের জন্য যে আইন কানুন আছে সেটি বেশিরভাগই হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্য। পরবর্তীতে কিছুটা যোগ হয়েছে, সম্প্রচার নীতিমালা এটা সেটা তৈরি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এবং কি আমরা যে গণমাধ্যম কমিশনের যে রিপোর্টটি দেখেছি সেটারও সিংহভাগই পত্রিকা নিয়েই করা। বাংলাদেশের জার্নালিজম তো অনেক বেশি গভর্নমেন্ট দ্বারা রেগুলেটেড ছিল, সেই জায়গা থেকে আমরা আসলে বের হতে চাচ্ছি। 11 মাসে আমরা চাচ্ছি যে এমন একটা ভাইব্রেন্ট প্রেস ফ্রিডমের জায়গা তৈরি হোক যেখানে সবাই তার জার্নালিজমটা করতে পারবেন। কুমিল্লায় গণপিটুনিতে একই পরিবারের 3 জনকে হত্যার অভিযোগে আরও 6 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ নিয়ে হত্যার ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে শনিবার ভোরে সেনাবাহিনীর একটি দল আকুবপুর এলাকায় অভিযান চালিয়ে শবির আহমেদ ও নাজিম উদ্দিন বাবুল নামের 2 জনকে গ্রেপ্তার করে। শুক্রবার রাতে হত্যার ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাহ সহ 38 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 25 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বাঙ্গুরা বাজার থানায় মামলাটি করে নিহতদের পরিবার। মামলায় পরিকল্পিতভাবে পরিবারটির বিরুদ্ধে জনরোষ উস্কে দেওয়ার অভিযোগ করা হয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে। গেল বৃহস্পতিবার করই বাড়িতে সংঘবদ্ধ পিটুনিতে নিহত হন রুবি আক্তার, তার মেয়ে রুমা ও ছেলে রাসেল। প্রতিদিনই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে। এর মধ্যে বেশি আক্রান্ত হচ্ছে বরগুনা জেলায়। নতুন করে আক্রান্ত হয়েছে 66 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,357 জনে। চিকিৎসাধীন আছেন 227 জন। এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 28 জন। বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার তাসকিয়া সিদ্দিকা জানিয়েছেন, হাসপাতালে এখন ডেঙ্গু রোগীদের রাখার মতো জায়গা নেই। সিঁড়ির সামনে বেলকনি সহ আনাচে কানাচে রোগীদের রাখতে হচ্ছে। এদিকে বরিশালেও কোনোভাবেই কমছে না ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গেল 24 ঘন্টা আক্রান্ত হয়েছে 101 জন।
এদিকে চট্টগ্রাম জেলায় চোখ রাঙাচ্ছে করোনা। গেল 24 ঘন্টায় 70 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 3 জনের করোনা শনাক্ত হয়েছে। এই পর্যন্ত জেলার মোট 174 জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছে 7 জন। এর মধ্যে 4 জন নারী ও 3 জন পুরুষ। চট্টগ্রাম সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম বলেন, করোনা মোকাবেলায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেওয়া হয়েছে। কোটা ব্যবস্থা সংস্কার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে 5 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ছড়িয়ে পড়ে সারা দেশে। ক্যাম্পাসে বিক্ষোভের পাশাপাশি সড়কে অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। আন্দোলনের রায় পরিবর্তন করা যায় না, প্রধান বিচারপতির এই কথা যেন আগুনে ঘি ঢালার কাজ করে। আন্দোলনের তীব্রতায় ভীত হয়ে পড়ে ছাত্রলীগ। অরণ্য গফুরের রিপোর্ট। হাইকোর্টের দেয়া কোটা বৈধের রায় বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার জজ বহাল রাখলে ক্ষুব্ধ হয় শিক্ষার্থীরা। 5 জুলাই শুক্রবার হলেও আন্দোলনের দ্রোহতায় ছড়িয়ে পড়তে থাকে দেশব্যাপী। ক্যাম্পাস থেকে রাজপথে ছড়িয়ে পড়া এদিনের বিক্ষোভ সমাবেশ ও রাস্তা অবরোধে সামিল হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইলের মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রাতে সমন্বয়ক সার্জিস আলমকে হল ছাড়া করার ছাত্রলীগের চেষ্টা রুখে দেয় শিক্ষার্থীরা। ছাত্রলীগের বাধা যেমন বাড়তে থাকে, কোটা বিরোধী আন্দোলনের সমর্থকও বাড়তে থাকে। 5 জুলাই সমর্থন জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা ও গণতন্ত্র মঞ্চ। শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার। আদালতের আদেশের প্রতিক্রিয়া কিভাবে আন্দোলন দানা বাঁধতে সাহায্য করে তা জানান আন্দোলনের সংগঠকদের একজন। প্রধান বিচারপতি যখন বললেন যে আন্দোলন করে রায় পরিবর্তন করা যায় না, উনার এই কথাটা একরকম আগুনের ভিতরে ঘি ঢেলে দেওয়ার মতো। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা প্রতিবাদে নেমে গেল। এরপর থেকেই মূলত আসলে ছাত্রলীগ বা আওয়ামী লীগ তারা বুঝতে পারে যে এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে। তখন থেকেই তারা এই আন্দোলনের বিরুদ্ধে ন্যারেটিভ দাঁড় করানো শুরু করে। 6 জুলাই প্রতিবাদ কর্মসূচির ঘোষণা ও 7 জুলাই থেকে ক্লাস পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়ে শেষ হয় 6 জুলাইয়ের কর্মসূচি। সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করা হবে। অরণ্য গফুর, RTV, ঢাকা। এবার AFC নারী এশিয়ান কাপ বাছাই পর্বের খবর। AFC নারী এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ নারী দল। মিয়ানমারের ইয়াঙ্গুনের থুভুন্না স্টেডিয়ামে তুর্কমেনিস্তানের মুখোমুখি হবে পিটার বাটলারের শিষ্যরা। সন্ধ্যা 6:30টায় শুরু হবে ম্যাচটি। গ্রুপ পর্বে টানা 2 জয়ে মূল আসরের টিকিট নিশ্চিত করায় ফুরফুরে মেজাজে রয়েছেন আফিদা শামসুন্নাহাররা। গ্রুপ সেরা হয়ে জয় উদযাপন করতে শেষ ম্যাচটিও নিজেদের করতে চায় বাংলার মেয়েরা। দলের পরিস্থিতি খুবই ভালো, সবাই ফুরফুরে মেজাজে। আমরা ভালোই আজকে ট্রেনিং করলাম। সবাই যেভাবে আমাদেরকে সাপোর্ট করতেছেন ওভাবে সাপোর্ট করবেন। সামনে যেন আমরা আরো এগিয়ে যেতে পারি, সবাই দোয়া করবেন। আমাদের মেয়েরা খুবই সিরিয়াস এবং ফোকাস, এবং আমরা যারা টেকনিক্যালি স্টাফ আছি আমরাও তাদেরকে প্রতিনিয়তই বলতেছি আমাদের টুর্নামেন্ট এখনো শেষ হয়নি, আর আমরা যেহেতু উদযাপনটা এখনো করিনি, ইনশাআল্লাহ আগামী ম্যাচে ভালো একটা ফলাফল বলতে আমি জয় দিয়েই টুর্নামেন্ট শেষ করে আমরা উদযাপনটা করতে চাই। দেখছেন দুপুরের সংবাদ। এবার নিচ্ছে হাইসেন্স সংবাদ বিরতি, ফিরে আরও থাকছে। গাজায় যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে সম্মত হামাস। আগামী সপ্তাহে চুক্তির ব্যাপারে আশাবাদ ট্রাম্পের। ইসরায়েলি হামলায় নিহত আরও 50 ফিলিস্তিনি। এবং সিরিজ বাঁচানোর লক্ষ্যে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে কিছুক্ষণের পর মাঠে নামছে টাইগাররা। কলম্বোতে ম্যাচ শুরু বিকেল 3টায়। সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়া বারবার সংবিধানে রদবদল বন্ধ সহ অন্তত 3টি বিষয়ে সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। সকাল 11টার দিকে নারায়ণগঞ্জ শহরে সুজন আয়োজিত জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক সংলাপে এই কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর ক্ষমতা যেন মোগল সম্রাটের মতো না হয় সেদিকে নজর দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এ সময় আরও বক্তব্য রাখেন সুজনের কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, সুজন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ধীমান সাহা জুয়েল,
রফিউর রাব্বি সহ আরও অনেকেই। অন্তত 3টা মৌলিক সংস্কারের কথা বলছি, এই নিয়োগ এইসব প্রতিষ্ঠানে, সাংবিধানিক প্রতিষ্ঠানে এবং সংবিধিবদ্ধ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একত্রে বসে সর্বদলীয়ভাবে এইসব ব্যক্তিদেরকে, নিরপেক্ষ ব্যক্তিদেরকে নিয়োগ দেবে, এটা একটা। আর হলো সংবিধান যেন কথায় কথায় পরিবর্তন না করতে পারে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার ATM শামসুল হুদা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 9টায় গুলশানে নিজ বাসভবনে মারা যান তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান সেখানে নেয়ার আগেই মারা গেছেন শামসুল হুদা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। স্ত্রী ও মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন সাবেক এই সিসি। তার মরদেহ ইউনাইটেড হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। তার ছেলে মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন। তারা দেশে ফিরলে শামসুল হুদার জানাজা হবে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে জাতীয় নির্বাচন পরিচালনা করেন তিনি। গাজা যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনায় বসতে সম্মতি জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এদিকে আগামী সপ্তাহে গাজা যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে যুদ্ধবিরতি নিয়ে চলমান সম্ভাবনার মধ্যেই গাজায় নতুন করে 18 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। হামলা চালিয়েছে দক্ষিণ লেবাননেও। বিস্তারিত অর্ণব প্রসাদের রিপোর্টে। তাহলে কি সমাপ্তি ঘটতে যাচ্ছে গাজায় সংঘটিত ইসরায়েলি চলমান গণহত্যার? সত্যিই কি ক্ষুধার্ত, রুগ্ন, তীব্র অপুষ্টিতে কাতর ও সর্বদা মৃত্যু ভয়ে আতঙ্কিত উপত্যকাটির কয়েক লাখ মানুষ পেতে যাচ্ছে যুদ্ধবিরতির স্বস্তি? যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি আলোচনা শুরু করতে হামাস প্রস্তুত বলে প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা, রয়টার্স সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। আলোচনায় উপত্যকাটিতে ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও ত্রাণ সামগ্রী প্রবেশে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে দাবি জানাবে হামাস। এদিকে গাজা যুদ্ধবিরতি নিয়ে আবারও আশার কথা শোনালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমি এ ব্যাপারে খুবই আশাবাদ, তবে ইস্যুটির পরিণতি সময়ের সঙ্গে পরিবর্তিত হচ্ছে আর এটি কয়েক বছর ধরে অব্যাহত রয়েছে। তবে ক্ষীণ আশার আলোর মধ্যেই গাজায় হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। শুক্রবার মধ্যরাত পর্যন্ত উপত্যকাটিতে বাহিনীটির হামলায় নিহতের সংখ্যা ডজন ছাড়িয়েছে। পাশাপাশি যুদ্ধবিরতি ভঙ্গ করে দক্ষিণ লেবাননের একাধিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF। অর্ণব প্রসাদ, RTV। সিরিজ বাঁচানোর মিশনে দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। কলম্বোর রানা সিংহে প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3টায়। প্রথম ওয়ানডেতে লজ্জাজনক হার নিয়ে আসর শুরু করে মিরাজের বাহিনী। সেই ম্যাচের ভুলগুলো সূত্রে গুরুত্বপূর্ণ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। এদিকে সিরিজের মাঝপথে চিকিৎসার জন্য লন্ডনে গেছেন টাইগার হেড কোচ ফিল সিমন্স। তবে যাওয়ার আগে সেট ব্যাটারদের দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।